প্রথমটা ছিল বুদ্ধিভিত্তিক মুভমেন্ট, সেকেন্ড হলো কালচারাল মুভমেন্ট। কারণ হচ্ছে মাতৃভাষা, ভাষা হচ্ছে শিক্ষার মাধ্যম, আত্মপরিচয়, একটি জাতির পরিচয়ের মাধ্যম। কে কোন জাতি পরিচয় প্রকাশ পাবে তার ভাষা। এরপরে জাতিসত্তার পরিচয়, যেটা বললাম। তৃতীয় হচ্ছে কালচারের মাধ্যম, আমরা সংস্কৃতির বিকাশ ঘটাতে হলে ভাষা। কোরআনের আয়াত সূরা ইব্রাহিমের এগুলো আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। সব ভাষাই ইসলামের দৃষ্টিতে সম্মানজনক, যেহেতু এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। নবী পাঠিয়েছেন তার নিজস্ব ভাষায়। তাহলে ভাষায় হচ্ছে আমার নিজের ভাষায় কথা বলা, শিক্ষা লাভ করা, আমার পাঠ্যপুস্তক, আমার অফিসিয়াল লেটার, করেসপন্ডিং অ্যান্ড আদার্স কমিউনিকেশন, সবকিছুর মধ্যেই ভাষা শক্তিশালী। ভাষা বা আমার কালচারকে বহন করে। তো সব মিলিয়ে কথা হচ্ছে, এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা আমার অধিকারের আন্দোলন। অধিকার আদায়ের জন্য আমার অধিকারটা দেয়া হয়নি। কেন দেয়া হলো না? এটা কেন এটা হয়েছে? কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেশ স্বাধীন হওয়ার পর 19 তারিখ সেই সময়ে আসলেন, তিনি ভাষণ দিলেন 2 জায়গায়, রিপিট করেছেন, উর্দু অ্যান্ড উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দুকে তিনি যখন একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ডিমান্ড করলেন, ঘোষণা করলেন, ডিমান্ড না, ওনার তো তখন গভর্নর জেনারেল হিসেবে তার ঘোষণা, তখনই কি বাংলাদেশের সচেতন নাগরিক, বিশেষ করে ছাত্র সমাজ, তরুণ সমাজ নো 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 বলে এটা রিজেক্ট করে দিয়েছিলেন। এবং দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সংগ্রাম পরিষদ হলো, আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। একটু আগে আমি যাদের কথা বলেছি, শেখ মুজিবুর রহমানও গ্রেপ্তার হয়েছিলেন, আব্দুল গোলাম আজম গ্রেপ্তার হয়েছিলেন, আরো অনেক জাতীয় নেতৃত্ব গ্রেপ্তার হয়েছিল। তাহলে এই পর্বটা ছিল আন্দোলন সংগ্রামের মধ্যে একটা কালচারাল মুভমেন্টটাকে পলিটিক্যাল মুভমেন্টের রূপ দেয়। বাংলাদেশের, অর্থাৎ এই বাংলার সেই সময়ের সবচাইতে আলোচিত বড় ইস্যু ছিল রাষ্ট্রভাষা আন্দোলনেই, এটা ছিল পলিটিক্যাল ইস্যু। তথ্যটি তিনি সেদিন ফাঁস করেছিলেন, বলে যে আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি। 52 ভাষা আন্দোলনের হরতাল 44 দ্বারা উপেক্ষা করে যারা সেদিন পিকেটিং করেছিলেন, পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, তিনি বলছেন, আরে সতীশ, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি দেখেছি পুলিশের ভ্যানে কারা কারা ছিলেন, তার মধ্যে একজন নেতা ছিলেন যার নাম অধ্যাপক গোলাম আজম। দুর্ভাগ্যজনক হলো এই স্বীকৃতিটা এই জাতি আজও দিতে পারে না, অনুশোচনা করেছিলেন। ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে, একথা আমরা বলছি। ভাষা আন্দোলন বলতে আমরা 52 আন্দোলন। আজকে আমাদের প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানের বাণীতেও আমি দেখেছি, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ দেখলাম বাণীতে কি আছে, যেহেতু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনি 52কে অ্যাড্রেস করেছেন। কিন্তু সত্যি কি তাই? হ্যাঁ, 52 সাল হলো ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব। আনডাউটলি এই ইতিহাসটি 3 পর্বে বিভক্ত। নাম্বার 1, একটা সূচনা লগ্ন হয়েছিল বুদ্ধিভিত্তিক আন্দোলন এবং দাবি আদায়ের জন্য দাবি উত্থাপন। সেটা 1917 সাল থেকে শুরু হয়েছে। 20 সালে যখন বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গান্ধীজি, মহাত্মা গান্ধী যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলেন, আমরা তো আবার স্বাধীনতা আন্দোলনে যাচ্ছি। বিশ্বযুদ্ধের আগে কিন্তু স্বাধীন আন্দোলন শুরু হয়, যুদ্ধের কারণে থেমে গেছে। আবার যখন স্বাধীন আন্দোলনে যাচ্ছে, তখন চিঠি লিখে বললেন, আমরা যে দেশ স্বাধীন করি
তাহলে এদেশের সাধারণ ভাষা, রাষ্ট্রভাষা কি হবে? রবি ঠাকুর সেদিন লিখিত জবাব দেন নাই। 20 সালে এসে শান্তিনিকেতনে একটা সম্মেলন হয়েছে, সেখানে অনেক বক্তব্য, গবেষণাপত্র এসেছে। 3টে ল্যাঙ্গুয়েজ উঠে এসেছে, উর্দু, হিন্দি, তৃতীয়টা ছিল বাংলা। কে তুলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর ওই দিন লিখিত বলেন নাই, সেদিনের সভাপতির ভাষণে তিনি বলেছেন হিন্দি হবে কি মাতৃভাষা। মুসলিম লীগের স্ট্যান্ড ছিল উর্দুর পক্ষে। ডক্টর শহীদুল্লাহ তিনি স্ট্যাটিস্টিক দিয়ে বলেছেন যে উপমহাদেশে ব্রিটিশ ভারতে যারা বসবাস করছে তাদের অধিকাংশ হচ্ছে বাংলাভাষী, সুতরাং বাংলায় হওয়া উচিত রাষ্ট্রভাষা। তাহলে এই দাবি উত্থাপিত হয়েছে 1920 সালে। এরপরে 28 সালের নেহরু রিপোর্ট ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আছে। স্বাধীন হওয়ার আগ পর্যন্ত 47 সালে দাবি দেওয়া, লেখালেখি নানাভাবে একটি ইতিহাস আছে বুদ্ধিভিত্তিক আন্দোলনের। দেশ স্বাধীন হওয়ার পরে 48 এবং 49, এটা সেকেন্ড পার্ট। এই অধ্যায়ে রাষ্ট্রভাষা আন্দোলন রাজপথের কর্মসূচি হিসেবে চলে আসে। তার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। 52 পর্যন্ত যে পর্বটা শুরু হয়েছে সেটা ছিল চূড়ান্ত পর্ব। প্রথমে লিয়াকত আলী খান, প্রথম প্রধানমন্ত্রী পাকিস্তানের, তিনি ঘোষণা দিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পরে খাজা নাজিমুদ্দিন আসলেন, তিনি আবার রিপিট করলেন। তখন আন্দোলন চূড়ান্ত হল। 17 জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন নাজিমুদ্দিনের পল্টনের জনসভায়, আর সেটার প্রতিবাদ সংগ্রাম পরিষদ আন্দোলন টেনে নিয়ে 52 সালের ফেব্রুয়ারি সে বড় ঘটনাটা হয়েছে। রফি, সালাম, ওয়াফাক, যাদের কথা আমরা ইতিহাসে জানি। 54 সালে এসে পাকিস্তানের গণপরিষদে আমাদের এই তরুণ ছাত্র জনতার সর্বশ্রেণীর মানুষের সংগ্রামের স্বীকৃতি স্বরূপ পার্লামেন্টে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করেছি। সুতরাং 21 একটি আন্দোলনের নাম নয়, 21 অন্যায়ের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম, 21 আমাদের চেতনার ধারক, আমাদের স্মৃতিশোধ চেতনা। সেই চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব, আপোষ করব না, দাবি আদায় করে ছাড়ব। যেটাই হয়েছে জুলাই চেতনা, হয় নাই? সেই চেতনা কি এরকমই একটা শর্ট টার্ম মুভমেন্ট কিন্তু ছিল, এগুলো তো লং টার্ম মুভমেন্ট। 36 জুলাই 36 দিনের মধ্যে একটি ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখানেও কিন্তু যেই চেতনা নিয়ে আমরা বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। 21 বাণীতে 2 জন বড় নেতার 2টি কথা, একজন চেয়ারপারসন আর একজন সেক্রেটারি, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী আর একজন প্রভাবশালী মন্ত্রী। ওনার 2টি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছে। মেহরবানি করে আমরা দোয়া করি, আহ্বানও জানাই, আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফয়সালা করতে চাই। তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশেই হবে 21 চেতনা। আপনি জুলাই বিপ্লব বাদ দিয়ে ডিনাই করে
সংবিধান সংস্কারের শপথ উপেক্ষা করে আপনি সংস্কার না করে কিভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ করবেন? জুলাই বিপ্লবী তো হয়েছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য। মূল চেতনা তো এটাই, ইনসাফের বাংলাদেশ, মানবিক নিরাপদ বাংলাদেশ। সুন্দর বাক্য আপনারা বলছেন, কথা কাজে ভাই মিল নাই। আল্লাহর ওয়াস্তে আর রক্ত ঝরাইয়েন না। গণতন্ত্রের জন্য রক্তকরণ জীবন দেওয়ার দীর্ঘ ইতিহাস পার হয়েছি, এবার আমরা দেশটাকে গড়তে চাই। কালকে রুমিনা ফারহানা আপনাদের দলীয় সংসদ সদস্য ছিলেন, ওনার উপজেলায় ফুল দিতে গিয়ে যে হামলার শিকার হয়েছে আপনার দলের কর্মী, এই গণতন্ত্রই আমরা উপহার দিলেন। বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র আর দেখতে চায় না। যে গণতন্ত্র রক্তপাত ঘটায়, আমার অধিকার কেড়ে নেয়। 21-এর চেতনা হোক আমাদের অধিকার বাস্তবায়নের চেতনা। সেই জন্য 3টি কাজ আমাদের অপরিহার্যভাবে করতে হবে। এ বলেই আমি শেষ করছি। 1 নম্বর, আমাদের এই নতুন প্রজন্মকে প্রকৃত ভাষা আন্দোলনের ইতিহাস শেখাতে হবে। সঠিক ইতিহাস যদি আমরা না শিখতে পারি, তাহলে এই জাতিকে বিপদগামিতার পথ থেকে সঠিক পথে আনা যাবে না। দ্বিতীয়, বাংলা ভাষার উৎকর্ষ সাধন। যে প্রস্তাবগুলো ইতিমধ্যে হয়েছে, গবেষণা হওয়া, রিসার্চ হওয়া, পৃষ্ঠপোষকতা দেওয়া, এ ব্যাপারে সরকারের উদ্যোগ থাকতে হবে। তৃতীয় হচ্ছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সরকার এসেছে বলে অভিযোগ আছে, আমরা তাদেরকে বলবো, ক্ষমতার স্বীকৃতি, সরকার গঠনের স্বীকৃতি আমরা পার্লামেন্টের স্বীকৃতি শপথ নেওয়ার মধ্য দিয়ে দিয়েছি। তবে 21-এর চেতনা মানি দুর্নীতি নয়, 21-এর চেতনা মানি চাঁদাবাজি নয়, 21-এর চেতনা মানি অসুস্থ নির্বাচন নয়। গণতন্ত্রের সঠিক পথে চলতে হলে অবশ্যই বাংলাদেশকে কারাপশন ফ্রি করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। সড়ক মন্ত্রীর সংজ্ঞায় চাঁদাবাজকে যে জাতীয়করণের সংজ্ঞা দিয়েছে, জাতীয়করণের সংজ্ঞা না এটা, সমঝোতা করে যদি, তো সমঝোতা করে দিয়ে আপনি অনেক অবৈধ কাজ করবেন, এটা বৈধ হয়ে যাবে? হবে? তো চাঁদা কি বৈধ? সমঝোতা করে অবৈধ থেকে বৈধতা দেয়া যাবে? সুতরাং হয় এই বক্তব্য ড্র করেন, না হয় জনগণ বুঝে যাবে আপনারা কিভাবে দেশ চালাবেন। তবে সেই পদ্ধতিতে হাঁটেন, আরেকটা জুলাই বিপ্লব হবে, ডাক দিয়ে আমাদেরকে সেখান থেকে নামিয়ে আমরা সঠিক পথে বাংলাদেশকে তুলে দেবো ইনশাআল্লাহ। সবাইকে